জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। এমন বাস্তবতায় খুব দ্রুত প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া সনদের বিভিন্ন বিষয়ে এখনও অনৈক্য থাকাকে হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার থেকে একাধিকবার ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ততই বাড়ছে মতপার্থক্য। আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, দলের নির্বাচনী প্রতীকসহ আরও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ প্রতিনিয়ত বাড়ছে। দলগুলোর এই অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। রাজনৈতিক দলের অনৈক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আবারও জানান, পরিস্থিতি যাই হোক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার মানে না, এটা তো কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্নমত বাদ দিয়ে জুলাই সনদ একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জাতীয় ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন দলের নেতারা। জানান, এই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও ভিন্নমতের গুরুত্ব নিয়ে রাজধানীর গুলশানে বিএনপির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরাও। বিএনপি বলছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার আদেশ জারির এখতিয়ার রাখে না। সংবিধান অনুযায়ী এ আদেশ দিতে পারেন রাষ্ট্রপতি। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের সুপারিশ মালায় ভিন্ন মতকে উপেক্ষা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ভিন্নমত থাকলেও তা জুলাই সনদে উল্লেখ না থাকায় জাতীয় ঐক্যমতের পরিবর্তে বিভক্তি সৃষ্টি হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে, অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছি, বিভক্তি সৃষ্টি করছি। সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। বিষয়টি সমাধানে বিএনপি প্রয়োজনে আবারও প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো দলের চাপে শাপলা কলি প্রতীক যুক্ত করেনি ইসি, বরং কিছু প্রতীক নিয়ে আপত্তি থাকায় তালিকা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন কমিশনের নিজস্ব এখতিয়ার। এছাড়া নতুন দলের নিবন্ধন যে কোনো সময় চূড়ান্ত হতে পারে বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে বৃহস্পতিবার প্রথম আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান সচিব। সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজনে আর মাস তিনেক সময় বাকি, তাই প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনের এই আন্তঃমন্ত্রণালয় সভা।
প্রথমবার আয়োজিত এই বৈঠকে যোগ দেন 31টি মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। পরে ইসি সচিব জানান, তফসিল ঘোষণার আগে সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঋণ খেলাপির তথ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনী দায়িত্ব, এই প্যানেলটা আমরা প্রস্তুত করছি এবং আমরা প্যানেলে এবার বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি ব্যাংক যারা কাজ করেন, দায়িত্বরত আছেন, তাদেরকেও আমরা এর ভিতরে অন্তর্ভুক্ত করব। স্বক্ষেত্র থেকে বাজেট নিয়ে আমাদেরকে জানাবেন, তবে আমরা বলেছি যে বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হতে। নির্বাচন পরিচালনা বিধিমালা আবারও সংশোধনের বিষয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। সচিব বলেন, এটি কমিশনের এখতিয়ার। কিছু প্রতীক নিয়ে আপত্তি থাকায় তালিকা সংশোধন করা হয়েছে, কোনো চাপের মুখে নয়। নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলা কলির সাথে আরও কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে, সেটা করা হয়েছে। কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য আসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোনো একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে, এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না। গণভোট বিষয়ে 8টি দলের স্মারকলিপি প্রসঙ্গে সচিব বলেন, এ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। নির্বাচনের সাথে 3টা সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা প্রতীকের প্রশ্নে আপোষহীন এনসিপি। শাপলা না পেলে নির্বাচন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক উপায়ে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছে মতো নতুন গেজেট করেছে অভিযোগ করে তিনি আরও বলেন, শাপলা কলি প্রতীক বরাদ্দ করা গেলে শাপলাও করা যাবে। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র ব্যক্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উল্লেখ করে শিগগিরই কেন্দ্রীয় শহীদ মিনারে সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের আদেশ ঘোষণার দাবি জানান এনসিপির এই নেতা। পাশাপাশি গণভোট নিয়ে জনগণকে বিভ্রান্ত না করে নোট অব ডিসেন্টের সমাধান কিভাবে করা যায় সেদিকে বড় রাজনৈতিক দলগুলোকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের সামনে জুলাই সনদের আদেশ প্রকাশ করলে তাতে এনসিপি সই করবে বলেও জানান নাসিরউদ্দিন। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। জুলাই সনদ ও গণভোটের ওপর ঐকমত্য কমিশন সরকারকে যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত বা কাল সকালের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। বলেন, অন্যথায় সরকারের ওপর আস্থা হারাবে জনগণ, আর এতে গণভোট ও জাতীয় নির্বাচন দুটিই প্রশ্নবিদ্ধ হবে। বিএনপির নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, গণভোটকে গলা টিপে হত্যা করতেই নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি। জনগণের নয়, নিজেদের লাভ হিসেব করে বিএনপি সংস্কার চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের দিন গণভোট হলে মানুষের আগ্রহ থাকবে না বলে মনে করেন তিনি। বলেন, নির্বাচনের ব্যস্ততায় এতে 5% ভোট নিয়েও সংশয় তৈরি হবে। রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। এবার দলের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপি নেতাদের পরিবারের সদস্যরাও। পারিবারিক পরিচয়ের বাইরেও রাজনৈতিক অঙ্গনে নিজেদের পরিচিত করে তুলেছেন, প্রমাণ দিয়েছেন যোগ্যতার।
দলের জ্যেষ্ঠ নেতারা জানান, পারিবারিক পরিচয় থাকলেও প্রার্থীদের যোগ্যতা, ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা যাচাই করে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের বড় রাজনৈতিক দলগুলোতে রয়েছে রাজনৈতিক উত্তরাধিকারের সংস্কৃতি। নেতার উত্তরাধিকার হিসেবে সন্তান বা পরিবারের সদস্যদের রাজনীতিতে সক্রিয় হওয়ার উদাহরণ রয়েছে অনেক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে গণসংযোগ করছেন নেতাদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেই বিগত বছরগুলোতে আন্দোলনে সক্রিয় থেকে নিজের অবস্থান তৈরি করেছেন নিজ নিজ এলাকায়। দলের পক্ষ থেকে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান বাবার পথ ধরে রাজনীতি করছেন। গাজীপুর ৪ আসনে স্থানীয়দের মাঝে এরই মধ্যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে। বিএনপির কাউন্সিলরদের সরাসরি ভোটে আমি উপজেলা বিএনপির সভাপতি হয়েছি। আরও পরে আমি গাজীপুর ডিস্ট্রিক্ট বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি কাউন্সিলরদের সরাসরি ভোটে। গণতান্ত্রিক আন্দোলনে, এই যে ভোটের আন্দোলনে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। কারাবরণ করেছি, মামলা হয়েছে, হামলা হয়েছে, তারপরে আমি বাবার মতনই আমি জনগণের পাশে ছিলাম। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত যশোর ৩ আসন থেকে এবার মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন জনগণের জন্য আমরা রাজনীতি করেছি। আমার প্রয়াত পিতা এই বিএনপির আনুকূল্যেই জনগণের সমর্থন নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে প্রভূত কাজ করেছেন। সৃষ্টিকর্তা যদি আমাকে যশোরের মানুষের ভোটে আগামীতে যশোরের মানুষকে প্রতিনিধিত্ব করবার তৌফিক দেন, ইনশাল্লাহ আমি তাদের এই প্রত্যাশাটাকে বিবেচনায় রেখে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে অগ্রাধিকার একটা তালিকা তৈরি করে সেভাবেই এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবার চেষ্টা করব। জ্যেষ্ঠ নেতারা জানান, এসব প্রার্থীদের অনেকেই প্রার্থী হিসেবে যোগ্য এবং এলাকার জনগণের মাঝেও রয়েছে গ্রহণযোগ্যতা। যে নেতা প্রয়াত, স্বাভাবিকভাবে সেই নেতার তো একটা ফুটপ্রিন্ট থেকে যায়, তাই না? তারও একটা সাপোর্ট বেস থেকে যায়। তারপর তার ছেলে সে যদি ভালো কাজ করে, ইলেকশন ক্যারি করে আসতে পারে, রেজাল্ট নিয়ে আসতে পারে, তারটা তো অবশ্যই যাচাই করা হবে। যারা মৃত্যুবরণ করেছেন এবং তাদের সন্তানরা রাজনীতিতে সক্রিয়, এলাকায় সক্রিয়, বিভিন্ন পদ পদবিতে আছে, তারা তো দাবি করতেই পারে, কোনো নেতার সন্তান হিসেবে নয়। তাদের কর্মকাণ্ড বিবেচনা করেই আমরা অবশ্যই তাদেরকে বিবেচনায় আনা হবে। তবে শুধু পরিবারের পরিচয়ই নয়, শেষ পর্যন্ত প্রার্থিতার বিচারে সব দিক বিবেচনা করেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম কিশোরগঞ্জের রাজনীতির মাঠ। জেলার সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। গণ অধিকার পরিষদ 2টি ও 3টি আসনে প্রার্থী চূড়ান্ত করছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। প্রতিটি আসনেই বিএনপির টিকিট চাইছেন দলটির একাধিক নেতা। তবে এনসিপির কমিটি গঠন না হওয়ায় দলের কার্যক্রম নেই মাঠে। আর এবার ভোটের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। উজানভাটির মেলবন্ধন কিশোরগঞ্জ জেলার অর্ধেকেরও বেশি অংশ হাওর অধ্যুষিত। 13 উপজেলা নিয়ে গঠিত 6টি সংসদীয় আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিটি আসনেই সম্ভাব্য প্রার্থীরা বেশ সরব। বিগত 12টি নির্বাচনে জয় পেয়ে এসব আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে দেশের নেতৃত্ব দিয়েছেন ঠিকই, তবে সে অনুযায়ী আর্থসামাজিক উন্নয়ন হয়নি জেলায়, অভিযোগ ভোটারদের। আমরা নতুন ভোটার হয়েছি, আমরা এমন একজন লোককে ভোট দিতে চাই যে দেশের কর্মস্থান করে দিবে, একজন ভালো লোককে আমরা ভোট দিতে চাই। রাস্তাঘাট যা আছে সবকিছু উন্নয়ন করবে এমন লোক ছাড়া তো আমরা কাউকে ভোট দিতে ইচ্ছুক না। তবে জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে ভোটের লড়াইয়ে 3 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। 6 জন যোগ্য প্রার্থীকে আমরা নমিনেশন দিয়েছি অনেক চিন্তা ভাবনা করে, তৃণমূলের মতামতের ভিত্তিতে। 6 জন প্রার্থী
আমাদের যোগ্য উচ্চশিক্ষিত। কাস্টিং ভোটের 55 থেকে 60% ভোট হয়তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা পাবো, এবং মানুষ সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছে। মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না, সন্ত্রাস দেখতে চায় না, মানুষ যোগ্য এবং সুস্থ নেতৃত্ব চায়। এদিকে প্রতিটি আসনে একাধিক নেতা বিএনপির টিকিট পেতে করছেন দৌড়ঝাঁপ। যারা দলের স্বার্থের শৃঙ্খলা বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই সারা দেশে ব্যবস্থা নিচ্ছেন, এবং এই সিদ্ধান্তটা, এই কার্যকর এখনো অব্যাহত আছে। কাজে আমরা আশা করি যে সাধারণ মানুষের মধ্যে এখনো বিএনপির ব্যাপক গ্রহণযোগ্যতা। তবে এনসিপির কমিটি গঠন না হওয়ায় মাঠে নেই দলের কার্যক্রম। আগামী নির্বাচনে কিশোরগঞ্জের 25 লাখ মানুষ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোর্ড পরীক্ষার ফলাফল ভালো করতে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়ে কঠোর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে। ফল খারাপ হলে আনা হবে জবাবদিহিতার আওতায়। তবে খাতা মূল্যায়নে কঠোর অবস্থানেই থাকবে শিক্ষা বোর্ড। মানবিক নম্বর আর থাকবে না। গত 16 অক্টোবর প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার পাশের হার 58.83%। গত বছরের থেকে পাশের হার কমেছে 18.95%। শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে আরও ভালোভাবে কাজ করা উচিত। তাদের একটা পরিকল্পনা তৈরি করা উচিত। এবছরের রেজাল্টের আলোকে আরও কিভাবে সুন্দর এবং বাস্তবমুখী একটা রেজাল্ট বাইর করা যায়। মানবিকতার নম্বর দেয়া বন্ধ হওয়ায় এসএসসি ও এইচএসসিতে প্রকৃত ফলাফল উঠে আসছে। এখন থেকে এই পদ্ধতিতেই খাতা দেখা হবে। এই অবস্থা থেকে কিভাবে ফল ভালো করা যায় সেটি নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা বোর্ড। এরই মধ্যে বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়েও কঠোর নিয়ম হচ্ছে। অনেক প্রতিষ্ঠানেই শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না। সেই সঙ্গে ইংরেজি ও আইসিটি বিষয়ের দক্ষ শিক্ষকদের ঘাটতির কারণেও ফল হচ্ছে খারাপ। বেশ কিছু জায়গা আছে স্কুল অ্যান্ড কলেজ, সেখানে স্কুলের টিচার দিয়ে কলেজ চলছে, কলেজের জন্য আলাদা টিচার তারা নিয়োগ দেয়নি। আমাদের সাথে কথা দিয়ে তারা কলেজ শাখা খুলে নিয়ে গেছে, খোলার অনুমতি নিয়ে গেছে শর্ত সাপেক্ষে, যে এই 6 মাসের মধ্যে টিচার নিয়োগ দেব। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ফল খারাপ হয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। একজন শিক্ষার্থীও পাশ করেনি সেসব প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হচ্ছে। গুচ্ছ গুচ্ছ আকারে আমরা কয়েকটা কলেজকে ডাকবো, ডেকে এখানে আমরা তাদের সঙ্গে মত বিনিময় করব, আর আমরাও গিয়ে ভিজিট করে আসবো। পাশ ফেল নয়, শিক্ষার মান বাড়াতে জোর দিচ্ছেন শিক্ষা গবেষকরা। শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনে আসক্ত না হয় সেদিকেও নজর দিতে হবে অভিভাবকদের। ক্লাসরুমে পড়ানোর কোনোই বিকল্প নেই। তাকে প্রায়োরিটি দিতে হবে, ক্লাসরুমের টিচিংটাকে তার ফোকাসে রাখতে হবে, অ্যাসেসমেন্টটাকে তার ফোকাসে রাখতে হবে। এটাকে রেখে সে অন্য কাজগুলো করে। শিক্ষকরা ক্লাসরুমমুখী হওয়াটা খুব বেশি জরুরি। শিক্ষার মান নিশ্চিতে শুধু উদ্যোগী নয়, বাস্তবায়নে নিতে হবে ধাপে ধাপে পদক্ষেপ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতি করে 25 লাখ টাকা আত্মসাতের ঘটনা হ্যাকিং কিনা এখন নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এই বিভাগের 3 কর্মকর্তাকে। একই সাথে জব্দ করা হয়েছে সন্দেহভাজন 3টি ব্যাংক হিসাব। আর সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে মতিঝিল থানায়। ঘটনা তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় 2টি কমিটি 3 কর্মদিবসের মধ্যে জমা দিবে প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র থেকে 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তন করে চক্রটি। পরে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের একটি উপশাখায় টাকা স্থানান্তর করে। আবার একই দিনে চক্রটি রাজধানীর শ্যামলী শাখায় টাকা স্থানান্তর করে তা তুলে নেয়। একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ বাংলা ব্যাংকে 30 লাখ ও এনআরবিসি ব্যাংকের মাধ্যমে 20 লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা করা হয়। তবে লেনদেনগুলো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। পাসওয়ার্ডগুলো এগুলো কম্প্রোমাইজ হয়েছে বলে প্রাথমিকভাবে বলেছে, এবং এই হিসেবে তদন্ত চলছে যে এটা আসলে কোত্থেকে হলো, কিভাবে হলো, সেটা যাতে আমরা উদ্ঘাটন করে সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
দেশের তফসিলি ব্যাংকগুলোতে যখন সাইবার নিরাপত্তা বাড়াতে জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, ঠিক তখনই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে হয়েছে এই জালিয়াতি। এই ঘটনায় মতিঝিল থানায় হয়েছে মামলা। বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে সার্ভার থেকে, বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত 23 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন ব্যক্তি। তার 4 দিন পরে ঘটে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটের হিমাগারগুলোতে পড়ে আছে হাজার হাজার মেট্রিক টন আলু। বাজারেও ভালো দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। দাম ওঠার কোনো সম্ভাবনাও না থাকায় হতাশ তারা। এ অবস্থায় লোকসানের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে তাদের। জয়পুরহাটের 21টি হিমাগারে সংরক্ষিত আলুর বেশিরভাগই পড়ে আছে অবিকৃত। এতে মৌসুমের শুরু থেকে বিপাকে আছেন ব্যবসায়ী, কৃষক এবং হিমাগার মালিকরা। লাভের আশায় হাজার হাজার বস্তা আলু সংরক্ষণ করে এখন লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা 1400-1500 টাকা বস্তা এখানে আলু কিনে রাখছি। সে আলু এই বছর আসে আমরা 100 টাকা বস্তা পাচ্ছি। এই বছর আলুর দাম কম, কৃষক মরতেছে, তার কোনো ব্যবস্থা সরকার আজ পর্যন্ত করতে পারেনি। সরকার প্রতি কেজি 22 টাকা দর বেঁধে দিলেও নেই তার বাস্তবায়ন। হিমাগারে পড়ে থাকা এসব আলু বিক্রি না হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন হিমাগার মালিকরা। 8400 মেট্রিক টন আলু আমি রিসিভ করি, সেখান থেকে আজ পর্যন্ত আমার আলু ডেলিভারি হয়েছে মাত্র 40%। আমরা হিমাগার করতে পারি, প্রতিটা হিমাগারই ধরেন 2 থেকে 2.5 কোটি টাকা করে তারা লোকসানের মুখে অলরেডি চলে গেছে। গত বছর আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে লাভের আশায় বেশি জমিতে আলু আবাদ করেন কৃষকরা। বাম্পার ফলন এবং চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় এই দরপতন বলছে কৃষি বিপণন বিভাগ। বাজারে যদি চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকে তাহলে সেই পণ্যের দামের ক্ষেত্রে কিছুটা দাম কম থাকে। আমরা আশা করছি যে আলুর সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কৃষকও যাতে প্রতারিত না হয় এ বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ সজাগ রয়েছি। এই অবস্থায় নতুন করে আলুর আবাদ নিয়ে দ্বিধায় পড়েছেন কৃষকরা। সমস্যা সমাধানে রপ্তানি ছাড়াও টিসিবির মাধ্যমে আলু বিক্রির দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, আলুর দাম না ওঠার কারণে কৃষক, ব্যবসায়ী এবং হিমাগার মালিকরা কি বলছেন? আসলে আমরা প্রতিবেদনটি যেমন দেখছিলাম তার থেকেও ভয়াবহ অবস্থা ঠাকুরগাঁয়ে গত মৌসুমে প্রায় 34,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল। এই কারণে জেলার 19টি হিমাগার প্রায় ভর্তি হয়েছিল আলুর দিয়ে। এখন বর্তমানেও কিন্তু প্রায় 1 লক্ষ মেট্রিক টন আলু জেলার 19টি হিমাগারে মজুত রয়েছে। এ কারণে যারা হিমাগারে সংরক্ষণ করেছিলেন তারা কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। বর্তমানে এক বস্তা আলু বিক্রি করে 100 থেকে 150 টাকা পাওয়া যাচ্ছে। এ কারণে তাদের মূলধন কিন্তু একবারই হারিয়ে গেছে। এখানে যদিও কৃষক এবং ব্যবসায়ী যারা ছিলেন, এখানে কিন্তু এবছর মূলত নতুন ব্যবসায়ীরা এবার আলু সংরক্ষণ করেছেন। যারা পুরাতন ব্যবসায়ী তারা কিন্তু বেশিরভাগ পুরাতন ব্যবসায়ীরা কিন্তু এবার আলু সংরক্ষণ করেনি। এবার কিন্তু নতুন ব্যবসায়ী এবং কৃষকরাই সংগ্রহ করেছিলেন আলু হিমাগারে। এখন তারা কিন্তু আগে থেকে বুঝতে পেরেছিলেন মনে হয়, এই কারণে কিন্তু নতুন কৃষক এবং নতুন ব্যবসায়ীরা আলু সংরক্ষণ করে। এই কারণে কিন্তু এখন পর্যন্ত আলু রয়েছে তা আলু নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই রয়েছে চাষি এবং ব্যবসায়ী। তবে হিমাগার মালিকরা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে, কারণ এক বস্তা আলু যদিও কেজি প্রতি 9 থেকে 9.5 টাকা বিক্রি হচ্ছে, হিমাগার ভাড়া যেহেতু 7 থেকে 8 টাকার মধ্যে, এই কারণে হিমাগার মালিকরা কিন্তু আলু বিক্রি করেও সেই টাকা পাবেন। এবং এছাড়াও গত বছর কিন্তু হিমাগার ভাড়া ছিল 300 টাকা, সেটি এবছর বাড়িয়ে করা হয়েছে 400 টাকা। এ কারণে কিন্তু হিমাগার মালিকরা কিন্তু তেমন লোকসানের মধ্যে না পড়ার শঙ্কা রয়েছে। এখানে মূলত চাষি এবং ব্যবসায়ীরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই রয়েছেন। বর্তমানে কিন্তু আমরা যেটি দেখছি যে ঠাকুরগাঁও থেকে আলু কিন্তু নেপালে রপ্তানি হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু দামটা কিন্তু খুব একটা বেশি নয়, 9 থেকে 9.5 টাকার মধ্যে কিন্তু চাষিরা পাচ্ছেন।
হিমাগার ভাড়া দিয়ে 1 থেকে 1.5 টাকা কেজি প্রতি চাষিরা ঘরে নিয়ে কিন্তু ফিরছেন। এখানে নতুন আলু কিন্তু আমাদের ঠাকুরগাঁওয়ে আসা শুরু হয়ে যাচ্ছে। কয়েকদিন মানে 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু নতুন আলু বাজারজাত শুরু হয়ে যাবে। এখন নতুন আলু আসবে, আবার পুরাতন আলু কিন্তু অবিকৃত অবস্থায় রয়েছে। এখানে কিন্তু এই প্রভাবটি কিন্তু আগামী মৌসুমে পড়ে যাচ্ছে চাষিদের ক্ষেত্রে। চাষিরা কিন্তু এবছর যেমনি লোকসানে পুঁজি হারিয়েছেন, আগামী বছরও কিন্তু এই লোকসানের বোঝা তাদের টানতে হবে, এমনটাই কিন্তু এখানকার চাষিরা মনে করছেন। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে 4000 ঘনফুট মূল্যবান কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। এসব কাঠের আনুমানিক মূল্য 1,20,00,000 টাকার ওপরে। প্রত্যন্ত বর্মাছড়ি মুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। লক্ষ্মীছড়ির রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জব্দকৃত কাঠের মধ্যে রয়েছে সেগুন, গামারি সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ। পার্বত্য এলাকায় নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন কাঠ পরিবহন বা কর্তনের জন্য নিয়ম মেনে জোত পারমিট নিতে হয়। এছাড়া কাঠ পরিবহন দণ্ডনীয় অপরাধ। জোত পারমিট না থাকায় পাচারকারীরা সেনা টহরের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী জানায়, জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে। এক সপ্তাহের মধ্যে মেট্রো রেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী। প্রথমে তাকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাশের পর অফিসার পদে পদোন্নতি হবে। বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এ কথা জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিপূরণ কোনো সমাধান নয়, গুরুত্ব বাড়াতে হবে রক্ষণাবেক্ষণে। গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়লে নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। ঘটনার পর পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও 1 সদস্যকে চাকরির ঘোষণা দেয় সরকার। অবশেষে নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। স্নাতক শেষ হলে অফিসার পদে নেওয়া হবে। ভবিষ্যতেও আবুল কালামের পরিবারের পাশে থাকবে ডিএমটিসিএল। চাকরির জন্য ওনার ওয়াইফ হলো কম্পিটেন্ট ক্যান্ডিডেট, বাচ্চা দুটো ছোট, তো ওনার ওয়াইফের একটা চাকরির জন্য অলরেডি বলা হয়েছে এবং উনি এই সপ্তাহের ভিতরে সমস্ত ফর্মালিটিস প্রসেস করবে। আমরা অফিসিয়ালি ওটা প্রসেস করে নেব। অনার্স ডিগ্রিটা শেষ হবে 6 মাস পরে, তারপরে উনি অফিসিয়ালি আরও আপগ্রেড করার পজিশন থাকে, যখন যোগ্যতা নিজে দেওয়া হবে। ইট ইজ এন কম্পিউটার অপারেটর। ক্ষতিপূরণকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাগিদ দেন মেট্রো রেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা স্বাধীন সংস্থা দিয়ে তদারকির। যারা যারা প্রজেক্ট নেই তাদের অভিজ্ঞতা, তাদের অ্যাকাউন্টেবিলিটির অভাব, কাউকে জবাবদিহি করতে হচ্ছে না এই দুর্ভোগটা কেন হলো, এটা কেন আগের থেকে তুমি বুঝলা না। কৌশলী হতে হবে, আরও বেশি নজর দিতে হবে এবং সমন্বিত উন্নয়নের ফ্রেমওয়ার্কে যেতে হবে আর কি। রাষ্ট্রীয় অবকাঠামোতে এমন দুর্ঘটনা নজরে এসেছে সর্বোচ্চ আদালতের। বুধবার নিহত আবুল কালামের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশে রেল ইঞ্জিনের ভারী মেরামতের একমাত্র লোকোমোটিভ কারখানা। চাহিদার মাত্র 24% জনবল দিয়ে চলছে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ। নিয়মিত বিরতিতে কর্মকর্তা কর্মচারীদের অবসর আর দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় কাজের মানেও উঠেছে প্রশ্ন। এদিকে দ্রুত জনবল নিয়োগে রেলপথ উপদেষ্টা আশ্বাস দিলেও তারপরও পেরিয়ে গেছে প্রায় 1 বছর। দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা যাত্রা শুরু 1992 সালে। ডিজেল চালিত সব রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও ভারী সংস্কার কাজ এখানে করা হয়। সারা দেশে রেল যোগাযোগ সচল রাখলেও জনবল সংকটে কারখানাটি চলছে খুঁড়িয়ে। যান্ত্রিক বিভাগে 559 পদের বিপরীতে বর্তমানে কর্মরত 129 জন। বৈদ্যুতিক বিভাগে 22 জনের জায়গায় আছেন মাত্র 1 জন। প্রকৌশল বিভাগে 11 জনের স্থানে রয়েছেন 2 জন। কারখানাটির মোট 724 পদের বিপরীতে কর্মী মাত্র 177 জন। এছাড়া 178 জন অস্থায়ী কর্মচারী। দক্ষ জনবলের অভাবে লক্ষ্য পূরণ ও কাজের মানে থাকছে ঘাটতি। প্রতিটা সেকশনের লোক ছিল 30-35 জন, এখন আছে দেখা যাচ্ছে যে 7 জন, 8 জন, 9 জন, কাজ করার লোক নেই।
গত বছরের নভেম্বরে রেলপথ উপদেষ্টা পরিদর্শনের সময় দ্রুত জনবল নিয়োগের আশ্বাস দিলেও এখনও কাটেনি অপেক্ষা। সীমিত জনবল নিয়েই চলছে কাজ। এখানে যে জনবলের সংকট সেটা আমরা সম্পর্কে অবহিত, এটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রেলের ইঞ্জিন 5 বছর পর পর মেরামত করা হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত ইঞ্জিনের মেরামত কাজও করা হয় এখানে। দক্ষ জনবল যেগুলো ছিল সেগুলো বসে গেছে, মানে রিটায়ার্ড করে গেছে। এখন জুনিয়র কিছু জনবল আছে, তার সাথে আমাদের অদক্ষ যেগুলা আমাদের আউটসোর্সিং বা টিএলআর দিয়ে এটা দিয়ে আমরা চালাচ্ছি। এতে আমাদের সমস্যা হচ্ছে কি, যে কোয়ালিটি এনশিওর করা প্রয়োজন হয় আমাদের জন্য, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় বাংলাদেশে লোকোমোটিভ রয়েছে 294টি। এর মধ্যে 130টিরই আয়ুষ্কাল পেরিয়ে যাওয়ায় নিয়মিত ভারী মেরামতের মাধ্যমে চলাচল উপযোগী রাখা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আদালতের আদেশ না মেনেই মহাসড়ক উন্নয়ন প্রকল্পে সরবরাহের অজুহাতে সুনামগঞ্জের ধোপাজান নদীতে ফের শুরু হয়েছে বালু উত্তোলন। এসব বালু অবাধে বিক্রিও হচ্ছে ব্যবসায়ীদের কাছে। পরিবেশ রক্ষা ও স্থানীয়দের জীবন জীবিকা বাঁচাতে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। সুনামগঞ্জের একমাত্র বালু বিস্তৃত পাথরমহল ধোপাজান নদী 2018 সাল থেকে ইজারা বন্ধ থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন। গত বছরের 5 আগস্টের পর নদীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু লুট শুরু হলে হস্তক্ষেপ করে প্রশাসন। এ অবস্থায় সেপ্টেম্বরে লিম্পিট ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য 1,21 লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। স্থানীয়রা জানান, অনুমতি পেয়েই নদীর একাধিক স্থানে ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে বাল্কহেড নৌকায় তোলা হচ্ছে বালু। উন্নয়ন প্রকল্পের নাম করে একটি মহল বালু বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগ তাদের। ততটুকুই জানছি যে বিট বালুর অর্ডার আনছে, কিন্তু এখন তারা নিয়ে যেছে আমরা এলাকার সম্পদ ভাঙ্গা বালু সিলেকশন বালু। এলাকাবাসী যখন বাধা দিতেছে, বাধা দিয়ে তখন ফিরাইতে পারতেছে না, চুরি করে নেগা সারা লাগছে মানুষ বয়ে তাইনি। পরিবেশগত সংকটাপন্ন নদী থেকে বালু উত্তোলনের সুযোগ নেই বলছে পরিবেশ আইনবিদ সমিতি। ধোপাজান বালুমহল জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে উল্লেখ করে জেলা প্রশাসক বলছেন, তাদের চিঠি দিয়েও নির্দেশনা না পাওয়ায় কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। একটা সরকারি সংস্থা কিভাবে এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। মানে যাদের বলা দরকার, যেহেতু আমি তাদেরকে বলেছি, যেহেতু তারা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। বালু লুট ও নদী ভাঙন ঠেকাতে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটির রাজবন বিহারে চলছে 49তম কঠিন চিবরদান উৎসব। বৃহস্পতিবার বিকেলে বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে দুদিনের এই দানোৎসব শুরু হয়, চলবে শুক্রবার বিকেল পর্যন্ত। অনুষ্ঠানে যোগ দিতে পার্বত্য চট্টগ্রাম ছাড়াও দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী জড়ো হন রাঙামাটিতে। কঠিন চিবরদান আয়োজন ঘিরে উৎসবের আমেজ রাঙামাটিতে। রাজবন বিহার এলাকায় বসেছে ঐতিহ্যবাহী পিঠাসহ নানান হস্তশিল্প মেলা। পঞ্চশীল গ্রহণ ও চরকায় সুতা কেটে 24 ঘন্টার বেইন বুনন কাজের উদ্বোধন করেন নারী উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা। যার যার কাপড়টা সে বুনবে, সে পরবে, কিন্তু এখন ব্যবসা করার জন্য মেয়েরা নিজেদের জন্য করতেছে, বিক্রিও করতেছে, উপার্জনও করতেছে। কাজে এটা কোনো দিন এটা হারিয়ে যাবে না। উদ্বোধন শেষে বুনন কাজ শুরু করেন শত শত পুণ্যার্থী। তাদের বিশ্বাস, কঠিন চিবরদানের কারণে সুখ শান্তি অর্জনের পাশাপাশি পরবর্তী জন্মের সুখ লাভ করা যায়। তুলা থেকে সুতা তৈরি করে, সুতা থেকে বেন বুনন করবে, এগুলা 24 ঘন্টার ভিতরে করা যায়। বিশ্বের সকল জীব আমরা সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করব এই পুণ্যের মাধ্যমে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে রাঙামাটি শহরের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ধর্মীয় উৎসব পালন করতে পারে সেজন্য আমরা সিকিউরিটি কনসার্ন যেসব বিষয়গুলো আছে, যেমন আপনি সিসিটিভি ক্যামেরা বলেন, ড্রোন বলেন, বা আমরা অন্যান্যভাবে যেগুলো সার্ভিলেন্স, এগুলোর মাধ্যমে আমরা সর্বোত্তক প্রস্তুতি আমাদের আছে। 24 ঘন্টার মধ্যে তৈরি চিবর শুক্রবার বিকেলে রাজবন বিহারের ভিক্ষুদের উদ্দেশ্যে দান করা হবে। 1972 সালে রাঙামাটির লংগদুতে কঠিন চিবরদান প্রচলন করেন পরিনির্বাপিত বনভান্তে। এরপর থেকে ধারাবাহিকভাবে তা পালন করে আসছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।